আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায় পদ্মার জলে ঢেউয়ের খেলা এর দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব 36 থেকে 40 পৃষ্ঠার সমাধান ও আলোচনা। দেখো, 36 থেকে 40 পৃষ্ঠার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কোনো কাজ দেওয়া থাকে, সেগুলো সমাধান আমরা করে দেবো। অন্যথায় এখান থেকে আমরা তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো রিডিং করতে করতে দাগিয়ে দিব। ঠিক আছে? দেখো, যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। রায়হান ভাই গম্ভীরা সম্পর্কে বলতে লাগলেন, গম্ভীরা গানের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে, তবে আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি হয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আধুনিক গম্ভীরা গানের প্রবর্তক কিংবদন্তি শিল্পী ওস্তাদ শেখ সফিউর রহমান ওরফে সুফি মাস্টার। দেশভাগের পর তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকায় পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করতেন। নিজস্ব সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যকে ধারণ করে গম্ভীরা গানের নানা নাতি চরিত্রের সৃষ্টি করে তিনি এই গানের নবনির্মাণ করেন। মূলত তিনি স্বভাব কবি ছিলেন। অসংখ্য গম্ভীরা ও আলকাপ গান রচনা করেছেন। শুধু গান রচনাই নয়, গম্ভীরার নিজস্ব সুর, নাচের ভঙ্গি, অভিনয় এবং ছন্দভঙ্গির প্রবর্তকও তিনি। নতুন নতুন বিষয়ের উপর গম্ভীরা লিখে এই গানকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছেন। গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী, সাধারণ মানুষের জীবনাচার, সামাজিক সমস্যা, আঞ্চলিক ভাষায় সুনিপুণ প্রয়োগে লোকনাট্য গীতের এই ধারাটি বিকশিত হয়েছে। গানের সুরটি বিশেষ গঠনের হওয়ার কারণে এটি গম্ভীরা সুর নামেই পরিচিতি পেয়েছে। তবে গম্ভীরা গানকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলেন চাঁপাইনবাবগঞ্জেরই আরও দুজন কৃতি সন্তান। তারা হলেন রকিবউদ্দিন এবং কুতুবুল আলম জুটি। বাংলাদেশের সবার কাছে তারা গম্ভীরার নানা নাতি হিসেবেই পরিচিত। নানার মুখে সাদা রঙের পাকা দাড়ি, মাথায় মাথাল, পরনে লুঙ্গি, হাতে পাঁচিনি বা ছোট লাঠি, আর নাতির পোশাক হলো গায়ে ছেঁড়া গেঞ্জি, কখনো কাঁধে লাঙল, পরনে লুঙ্গি ও কোমরে গামছা, পায়ে ঘুঙুর, সেই গামছার আঁচলে কলাইয়ের রুটি অথবা ছাতু বাঁধা। বেশিরভাগ সময় ঢোল, হারমোনিয়াম, বাঁশি, তবলা, ঝুড়ি বাদ্যযন্ত্রগুলোর সাহায্যে গম্ভীরা গাইতে দেখা যায়। সাধারণত বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসে এবং নতুন বছরের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে এ গান পরিবেশন করার রীতি প্রচলিত আছে। এর মধ্যে সমীর প্রকৃতি ও পরিবেশ নিয়ে বিভিন্ন শিল্পীর রচিত গম্ভীরা গানের সাথে নিজের মতো করে নতুন কথা সংযোজন করে গম্ভীরা গান রচনার চেষ্টা শুরু করে দিল। পরের দিন সমীর বেশ আগ্রহের সাথেই গম্ভীরা গানের যে অংশগুলো সে লিখেছে তা সুর সহযোগে গেয়ে শোনালো। তো এখানে গম্ভীরা গান একটা দেওয়া আছে, আমি এটা কবিতা আকারে বলছি। তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা এটা গান আকারে অনুশীলন করাবেন। বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ যত হয়, বৃক্ষ ছাড়া চারপাশের এই পরিবেশ বাঁচানোর উপায় নাই নানা হে। খাল বিল আর জলাধারার যত, নদী নালা শত শত, পাহাড় জঙ্গল বন বনানীর সঠিক রক্ষা করা চাই নানা হে। ঘূর্ণিবাতাস বজ্রঝড়ে কতজনার প্রাণ যায়, আম কাঁঠাল ক্ষেতের ফসল সব কিছুরই ক্ষতি হয় নানা হে। ফল ফলাদির গাছ লাগাও, দেশের পরিবেশকে বাঁচাও, আশেপাশের পতিত জমি রেখো না রে আর ফেলি নানা হে। সমীরের গানটা সবাই আনন্দের সাথে উপভোগ করলো। এরপর অবনী বলল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে আমি একটা গম্ভীরা গান লেখার চেষ্টা করেছি। এবার সে তার লেখা ও সুর করা গানটি গিয়ে শোনালো। লেখাপড়া, খেলাধুলা, খাওয়া দাওয়া যা করি, গান বাজনা আলকাপ কবি গম্ভীরা জারি সারি নানা হে। লুঙ্গি, শার্ট, পাঞ্জাবি, শাড়ি এগুলাই হাড়গে সংস্কৃতি, কীর্তন, পদাবলী, বেহুলা লাচি, মেইলি গীত গায় এখন নানা হে। হে নানা, শিল্প সংস্কৃতি হলো এই বাঙালির পরিচয় নানা হে। সমীর আর অবনীর গানগুলো সবাই দলীয়ভাবে গাওয়ার চেষ্টা করলো। এর মধ্যে ইরা বলল, আমরা স্কুলে ফিরে শ্রেণীর সবাইকে নিয়ে গম্ভীরা পরিবেশনার একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি। প্রকৃতি ও পরিবেশ বিপর্যয় এবং শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরির জন্য আমরা নিজেদের রচিত এই গানগুলো গম্ভীরা ভঙ্গির সাথে মিলিয়ে পরিবেশন করব। পরের দিন পঞ্চরত্ন রাজশাহীর বিখ্যাত সিল্ক তৈরির প্রক্রিয়াটা দেখতে চাইল। রেল স্টেশনে নেমেই তারা দেখছে রেশম কারখানা ও সেরিকালচার বোর্ডের সাইনবোর্ড। তারা রায়হান ভাইকে বিষয়টা জানালে তিনি পরের দিন তাদের কারখানা দেখাতে নিয়ে যাবার কথাটি জানালেন। এখন আলোচনা করব রাজশাহী সিল্ক নিয়ে। পরদিন সকালে সবাই সরকারি সিল্ক ফ্যাক্টরি দেখতে গেল। রায়হান ভাইয়া পঞ্চরত্নদের দেখালো কিভাবে তুঁত গাছের পাতা খেয়ে রেশম পোকা বড় হয়। পর্যায়ক্রমে পোকা রেশম গুটিতে পরিণত হয়ে সিল্ক সুতায় রূপান্তর হয়। গুটি সেদ্ধ করে সুতার মুখ বের করা হয়। চরকা ঘুরিয়ে সুতা সংগ্রহ করে তাঁতের সাহায্যে
সিল্ক কাপড় বুনন দেখে সবাই তো অবাক। সে কাপড় থেকে শাড়ি, নানা রকম জামা, ওড়না, পাঞ্জাবি, ফতুয়া, টাই সহ কত কিছু তৈরি হচ্ছে। রাজশাহীতে বেসরকারি পর্যায়েও বেশ কিছু ফ্যাক্টরিতে এভাবে সিল্ক কাপড় বুনন, ডিজাইন, রং করা, প্রিন্ট, পলিশ, ফিনিশিং ও বাজারজাতের ব্যবস্থা আছে। এই অঞ্চলের নারীরা সিল্ক কাপড়ে বাটিক, টাই ডাই, হ্যান্ড প্রিন্ট, ব্রাশ প্রিন্ট, ব্লকের মধ্য দিয়ে হরেক রকমের প্রাকৃতিক ও জ্যামিতিক নকশা ফুটিয়ে তুলে রাজশাহী সিল্ককে জনপ্রিয় করে তুলেছে। তার সাথে সাথে নিজেরাও স্বাবলম্বী হচ্ছে। বিদেশেও এই সকল সিল্ক পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে, ফলে এইসব সামগ্রী দেশের বাইরে রপ্তানি করে দেশের অর্থনীতি সমৃদ্ধি হচ্ছে। সিল্ক ফ্যাক্টরি, এখানে সিল্ক ফ্যাক্টরি একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কীভাবে হচ্ছে এই সিল্কের কাপড়গুলো বানানো হয়। এরপর সিল্ক কাপড়ের নকশা সম্পর্কে জানতে পঞ্চরত্ন রাজশাহী চারুকলা অনুষদের কারুকলা বিভাগে গেল। সেখানে তারা কাপড়ের উপর টাই ডাই, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, অ্যাপ্লিক ইত্যাদি মাধ্যমে নকশা করার পদ্ধতি দেখলো। কারুকলা বিভাগের একজন শিক্ষকের কাছে নকশা তৈরি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক বললেন, ছবি আঁকার গুরুত্বপূর্ণ নিয়মনীতির একটি হলো ছন্দ বা রিদম। সমীর বলল, নাচে এবং গানেও তো ছন্দ আছে। তিনি বললেন, শিল্পকলার সবখানেই ছন্দ আছে। আকাশ ছবি আঁকার ছন্দ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছবি আঁকার উপাদানগুলোর নান্দনিক গতিময়তাকে ছন্দ বা রিদম বলে। ছবি আঁকায় প্রধানত 3 রকমের ছন্দের বেশি ব্যবহার দেখা যায়: পুনরাবৃত্তিক ছন্দ, ধারাবাহিক ছন্দ এবং ক্রমবর্ধমান ছন্দ। পুনরাবৃত্তিক ছন্দে ব্যবহৃত আকৃতিগুলো সমান মাপে এবং সমান দূরত্বে থাকে। ধারাবাহিক ছন্দে সমান মাপে আকৃতিগুলো একই দূরত্ব থাকে না, আর ক্রমবর্ধমান আকৃতিগুলো এবং দূরত্ব কম থেকে বেশি হয়ে থাকে। এই 3টি ছন্দের নিয়মনীতি অনুসরণ করে তোমরা খুব সহজেই নতুন নতুন নকশা তৈরি করতে পারো। তোমাদেরকে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা তৈরির একটা বাস্তব অভিজ্ঞতা দিই। এই পাঠে আমরা কাগজ কেটে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা করব। এই 3 রকমের ছন্দের মধ্য হতে পুনরাবৃত্তিক ছন্দ এবং ক্রমবর্ধমান ছন্দের সাহায্যে খুব সহজেই নকশা করা যায়। এক্ষেত্রে তোমরা প্রাকৃতিক বা জ্যামিতিক আকৃতি ব্যবহার করতে পারো। এই নকশা তৈরিতে তোমরা সহজলভ্য যে কোনো 2 রঙের পোস্টার পেপার ব্যবহার করতে পারো। পোস্টার পেপার পাওয়া না গেলে সেক্ষেত্রে বিভিন্ন রঙের পরিত্যক্ত কাগজের প্যাকেট কেটে তা ব্যবহার করা যাবে। এছাড়া কাগজ কাটার জন্য লাগবে ছোট একটা কাঁচি আর কাগজ জোড়া লাগানোর জন্য অল্প কিছু আঠা। প্রথমে দৈর্ঘ্যে 6 ইঞ্চি এবং প্রস্থে 6 ইঞ্চি একটা বর্গক্ষেত্র আঁকবো। বর্গক্ষেত্রটি 1 ইঞ্চি করে ছক করে নেব। এবার 2টি আলাদা রঙের কাগজ থেকে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ত্রিভুজ এবং বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তবে চাইলে 1 ইঞ্চি মাপের ফুল এবং পাতাও ব্যবহার করা যায়। এবার ছক আঁকা কাগজের প্রতিটি ছকের একটিতে ত্রিভুজ, পরেরটিতে বৃত্ত, এভাবে আঠা দিয়ে লাগিয়ে পুনরাবৃত্তিক ছন্দের নকশা তৈরি করতে পারি। এক্ষেত্রে ত্রিভুজ এবং বৃত্তের পরিবর্তে চাইলে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ফুল এবং পাতাও ব্যবহার করতে পারি। একইভাবে কাগজে ছোট থেকে ক্রমান্বয়ে বড় বৃত্তে এঁকে তা পেঁচানো বা স্পাইরালভাবে সাজিয়ে খুব সহজেই ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করা যায়। এই যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো এখানে সব উপস্থাপন করা হয়েছে। দেখো, প্রথমে একটা ফুল, তারপর একটা পাতা, আবার ফুল, আবার পাতা, এখানে একটা ত্রিভুজ, তারপর বৃত্ত, ত্রিভুজ, বৃত্ত, এভাবে করে সাজানো হয়েছে। যেহেতু বড় ক্ষেত্র তাই ছবিটা কিন্তু এরকম হবে। ঠিক আছে, প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা, এটা হচ্ছে কি জ্যামিতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা। 6x6, কারণ প্রতিদিকে হচ্ছে 6 ঘর করে, কারণ বড় ক্ষেত্রে আমরা নিয়েছিলাম 6 ইঞ্চি মাপের। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি ক্রমবর্ধমান নকশা, স্পাইরালের মতো লাগবে অনেকখানি। তো এই নকশাগুলো পরে নিয়মনীতি অনুসরণ করে কাপড়সহ যে কোনো উপকরণের উপর স্থানান্তর করে নতুন নতুন পণ্যের নকশা করা যায়। এই বাস্তব অভিজ্ঞতার পর চারুকলা অনুষদের শিক্ষকের সাথে তাদের অনেক কথা হলো। তিনি বললেন, শিল্পীরা যখন কোনো পণ্যের গায়ে তার নান্দনিকতার পরশ পুলিয়ে দেন, সাথে সাথে তা হয়ে ওঠে অনন্য সুন্দর। এবার তোমাদের একজন শিল্পীর কথা বলবো। তিনি চিত্রশিল্পী হলো, তার তুলির ছোঁয়ায় নান্দনিকতা পেয়েছে আমাদের দেশের তৈরি পোশাক, পোস্টার, বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে আরও অনেক শিল্প। তিনি হলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। আজকে আলোচনা এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে হচ্ছে আমরা শিল্পী কাইয়ুম চৌধুরী সম্পর্কে জানবো। ওনার সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে, সেগুলো সম্পর্কে আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে শিল্প ও সংস্কৃতি 8ম শ্রেণী 3য় অধ্যায় 36 থেকে 40 পৃষ্ঠার আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।